আরাফার ময়দানে সম্পন্ন হলো হজের খুতবা। আরাফা ময়দানের নামিরা মসজিদ থেকে খুতবা পাঠ শুরু করেন শায়খ আলী বিন আব্দুর রহমান আল হুদাইফি। খুতবায় বিশ্ব মুসলিমের ঐক্য ও শান্তি কামনা করেন তিনি। পাশাপাশি তিনি তাকওয়া অবলম্বন, আল্লাহর আদেশ মেনে চলা এবং আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। হজের খুতবা শেষে আরাফার ময়দানে জোহর ও আসরের নামাজ আদায় করেন হাজিরা। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। ফজরের নামাজ আদায়ের পর বিশেষ বাস ও ট্রেনে করে হাজিরা ঐতিহাসিক আরাফার ময়দানের উদ্দেশ্যে রওনা হন। সেখানে দুহাত তুলে পাপ পঙ্কিলতা মুক্ত জীবনের জন্য মুনাজাত করেন তারা। বাংলাদেশ সময় দুপুর 3:30টায় আরাফাতের ময়দানে অবস্থিত মসজিদে নামিরা থেকে হজের মূল খুতবা পাঠ করা হয়। খুতবা দেন মসজিদুল হারামের সম্মানিত ইমাম ও খতিব শায়খ আলী আল হুদাইফি। এই খুতবা বাংলা সহ বিশ্বের 35টি ভাষায় সরাসরি অনুবাদ করে সম্প্রচার করা হয়। খুতবায় শরিয়া ভিত্তিক জীবন গড়ে তোলার পাশাপাশি মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও ঐক্য কামনা করা হয়। খতিব বলেন, মুসলমানদের উচিত পরস্পরের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখা। এ সময় বিশ্বের বিভিন্ন স্থানে নির্যাতিত নিপীড়িত মুসলমানদের উপর আল্লাহর রহমত কামনা করা হয়। একই সাথে মুসলমানদের শত্রুদের বিরুদ্ধে সাহায্য সহায়তা কামনা করেন শায়খ আলী আল হুদাইফি। খুতবা শেষে এক আজান ও 2 ইকামতে জোহর এবং আসরের নামাজ একসঙ্গে আদায় করেন মুসল্লিরা। সূর্যাস্তের পর মুজদালিফায় গিয়ে মাগরিব ও এশার নামাজ একসঙ্গে আদায় করে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করবেন হাজিরা। এরপর শয়তানকে পাথর নিক্ষেপের পরই পশু কোরবানি দেবেন তারা। মাথা মুন্ডনের পর হজের ফরজ তাওয়াফ করে সাফা মারোয়া ও সাই করবেন তারা। এরপর 11 ও 12 জিলহজ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় জামারায় 7টি করে মোট 21টি কঙ্কর নিক্ষেপ করা হবে। তারপর মিনা থেকে মক্কায় গিয়ে বিদায় তাওয়াফের মধ্য দিয়ে শেষ হবে পবিত্র হজ। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বৃষ্টি জলাবদ্ধতার কারণে শেষ মুহূর্তে রাজধানীতে কমেছে কোরবানির পশুর বেচাকেনা। ফলে অল্প লাভে গরু বিক্রি করছেন ব্যাপারীরা। ক্রেতারা বলছেন, দুপুরের পর থেকেই কমেছে গরুর দাম। সামর্থ্যের মধ্যে কোরবানির পশু কিনতে পারায় সন্তোষ প্রকাশ করেছেন তারা। দিনভর থেমে থেমে বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর গরুর হাটগুলোতেও। দেখা দেয় জলাবদ্ধতা। এমন পরিস্থিতিতে ক্রেতা সমাগম কমে যাওয়ায় বিকেল থেকে কমতে শুরু করে গরুর দাম। আরও জানাচ্ছেন রাকিব হাসান। সকালের টানা ভারী বৃষ্টিপাতের কারণে কিছুটা স্থবির হয়ে পড়লেও দুপুরের পর অনেকটাই জমে ওঠে কুরবানির পশুর হাট। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ক্রেতাদের উপস্থিতিও। তবে সন্ধ্যা গড়াতেই আবারও কিছুটা ক্রেতাশূন্য হয়ে পড়ে হাটগুলো। রাজধানীর তেজগাঁও কুরবানির অস্থায়ী পশুর হাটে গিয়ে দেখা যায়, ক্রেতার অভাবে গরু নিয়ে এভাবেই রাস্তায় অপেক্ষা করছেন বিক্রেতারা। অনেকেই আবার কম মূল্যে পশু বিক্রি করে ভারী করছেন নিজেদের লোকসানের পাল্লা। বাজার হলো কম, দাম 2 লাখ টাকা, না হলো 1,80,000 টাকা। এই সোয়াডাঙ্গায় 3 গাড়ি করে নিলাম, আমি বেচতে আসছিনি, দাম নেই গরুর। বাজার দর খুবই কম, আমরা খুবই কম 200 গরু 160 দিয়ে বিক্রি করি, আমরা বাড়ি চলে যাচ্ছি। তবে গরুর দাম নিয়ে বিক্রেতাদের মাঝেও রয়েছে ভিন্ন মত। কেউ বেশি বলল, কেউ বলছেন কম। এখন রিজনেবল আছে, ওরকম বেশি হয় না। আকাশ ছোঁয়া দাম চাচ্ছে না, কারণ বৃষ্টির কারণে দাম রিজনেবল, ওরা গরু ছাড়তেছে। দাম তো মোটামুটি একটু বেশি লাগতেছে, কম তো না। বাজার তো আজকে মনে করলাম যে একটু কমবে, কিন্তু কমতেছে না তো। এদিকে ঈদের বাকি আর মাত্র একদিন, তাই সামনের দিনটিতে বেচা বিক্রি বাড়বে বলে আশা প্রকাশ করছেন বিক্রেতারা। এখন পর্যন্ত মোটামুটি 14.50 পর্যন্ত দাম পেয়েছে, আমরা 18 হলে ছেড়ে দেব ইনশাল্লাহ। তেজগাঁও অস্থায়ী পশুর হাটটিতে গরু ছাগলের পাশাপাশি উঠানো হয়েছে উট এবং দুম্বাও। আমরা তো এই দুম্বাটা নিয়ে আসছি আপনার এই যে মুগদিয়া গাউসিয়া থেকে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, রাজধানীর পশুর হাটগুলোতে ক্রেতা ও বিক্রেতাদের স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে। দুপুরে রাজধানীর গাবতলী গবাদি পশুর হাট পরিদর্শনে এসে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, পশুর মোট মূল্যের 5% হারে হাসিল নির্ধারণ এবং রসিদ দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি অর্থ লেনদেন স্বচ্ছ রাখতে মানি রসিদ ও টাকার রসিদও পর্যবেক্ষণ করা হচ্ছে। আজকে আপনারা দেখেছেন, আমাদের সঙ্গে আপনারা ছিলেন, আমরা ক্রেতা বিক্রেতা উভয়ের সঙ্গে কথা বলেছি। সবাই বলেছে পরিবেশ ভালো আছে, স্বস্তিদায়ক আছে এবং হাসিলের যে বিষয়টি, মোট পশুর মূল্যর 5% যে বিষয়টা,
এটা আমরা নিশ্চিত করেছি এবং মানি রসিদ, টাকার রসিদ আমরা চেক করেছি, একজন কাস্টমারের কাছেও দেখেছি। তবে অতিরিক্ত বৃষ্টি হলে, সাময়িক কিছু অসুবিধা হলেও সিটি কর্পোরেশনের লোকজন সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকবে এবং অতিরিক্ত কর্দমামুক্ত কোথাও যদি হয় সেই জায়গাতে আমরা ইট, সুরকি বা বালু দিয়ে তাৎক্ষণিক যাতে সমস্যা তৈরি না হয় এই বিষয়ে আমরা খেয়াল রাখবো। ঈদের স্বস্তির ট্রেন যাত্রা দেখা গেছে ভোগান্তির চিত্র। বগিতে পা ফেলার জায়গা নেই, তার উপর ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদেও যাচ্ছেন যাত্রীরা। টিকিট থাকলেও কেউ কেউ নির্দিষ্ট রেলে যেতে পারেননি গন্তব্যে। অতিরিক্ত যাত্রী চাপ সামালে দেয়া দুরূহ হয়ে দাঁড়িয়েছে কর্তৃপক্ষের কাছে। অসহায়ত্ব স্বীকার করে নিলেন কমলাপুর স্টেশন ম্যানেজার। এসএম আরিফের রিপোর্ট। পঞ্চগড়গামী ট্রেন একতা এক্সপ্রেস নির্ধারিত সময়ের প্রায় আধ ঘন্টা পর এসেছে প্ল্যাটফর্মে। ভিড়তেই হুড়মুড়িয়ে পড়েছেন যাত্রীরা। অল্প সময়ের মধ্যেই মানুষের চাপে ভরে গেছে প্রতিটি বগি। যাত্রী চাপে যে যেখানে পারছেন উঠে পড়ছেন। আর কি, যার কারণে এই মাত্র ট্রেনটা আসলো, কিন্তু তারপরে উঠতে পারতেছি না। আমাদের সিট ছিল, আমরা টাকা দিয়ে তো টিকিট কাটছি, এখানে আমাদের সিট ছিল, সবাই পাশে ভরে পড়ছে, এখন উঠতেই পারতেছি না আমরা। যেভাবেই হোক ফিরতে হবে গন্তব্যে, সেখানে তো অপেক্ষায় প্রিয়জন। তো এই যে লোকজন যাই যাচ্ছে না, দাঁড়ানোই যাচ্ছে না, পড়ে যাবো কিনা বুঝতেছি না। এখানে যারা টিকিট কাটছে তারাও আসতে পারতেছে না, এবং যারা টিকিট কাটে নাই তারাও এসে পড়ছে। বাবা মাকে দেখলেই কষ্টটা ভুলে যাবে ইনশাল্লাহ। খালি নেই ট্রেনের ছাদও, ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ। অতিরিক্ত চাপে টিকিট কেটেও নির্দিষ্ট ট্রেনে ফিরতে পারেননি কেউ কেউ। ওরা মনিটর যখন দিচ্ছে তখন সময় এদের 7-8 মিনিট সময় আছে। আমি 2 ঘন্টা আগের প্ল্যাটফর্মে বয়ে রয়েছি, আমি তো জানি না যে এখানে ট্রেনে বয়ে রয়েছি। ওরা যদি আগের থেকে যদি লাইনে দিত তাহলে আমি বুঝতে পারতাম যে ট্রেন লাইন আছে, আমার ট্রেন উঠতে হবে। যাত্রী চাপ সামাল দিতে না পারায় অসহায়ত্ব স্বীকার করেন কমলাপুর স্টেশন ম্যানেজার। এটা কিন্তু আমাদের যাত্রীদের প্রতিও অনুরোধ ছিল যে আপনারা ট্রেনের ছাদে ভ্রমণ করবেন, এটা কিন্তু একটা অনিরাপদ জায়গা। তা আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই, আমরা চেষ্টা করছি তাদেরকে নামানোর জন্য, কিন্তু তাদেরকে নামাইতে গেলে ট্রেন আরও বিলম্ব হয়। অন্যান্য গন্তব্যের ট্রেনে যাত্রী চাপ থাকলেও ছিল কিছুটা স্বস্তি। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। ঈদুল আজহার বাকি আর মাত্র একদিন। পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে রাজধানী ছাড়ছে লাখো ঘরমুখ মানুষ। ট্রেন ও লঞ্চের পাশাপাশি দূরপাল্লার বাস টার্মিনালগুলোতে বেড়েছে যাত্রী চাপ। তবে অতিরিক্ত ভাড়া, যানজট, সময় মতো গাড়ি না পাওয়া আর টিকিট সংকটের অভিযোগ রয়েছে যাত্রীদের। শবনম বাবনের রিপোর্ট। দরজায় কড়া নাড়ছে ঈদ, তাই তো ভোর থেকেই রাজধানীর বাস টার্মিনালগুলোতে ঘরমুখ মানুষের ভিড়। পরিবার পরিজন নিয়ে গ্রামের পথে ছুটছেন হাজারো মানুষ। কেউ আগেভাগে টিকিট কেটেছেন, আবার কেউ কাউন্টারে এসে শেষ মুহূর্তে টিকিটের জন্য অপেক্ষা করছেন। যাত্রীদের অভিযোগ, সময় মতো কাউন্টারে এসে বাস পাচ্ছেন না, আর নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা নেওয়া হচ্ছে অনেক রুটে। আমরা সব থেকে বেশি যেটাতে ভুক্তভোগী হচ্ছে সেটা হচ্ছে টিকিট পাচ্ছি না। অনেকক্ষণ যাবতীয় অপেক্ষা করতেছি, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। 6:30 এসেছি, তো এতক্ষণ বসেছিলাম, এখন গাড়ি আসছে, এখন যাবো আর কি। অনেক ভোগান্তির শিকার হচ্ছে, 1-1.5 ঘন্টা ধরে দাঁড়ায় আছে, কোনো বাস নাই। তবে স্বস্তির ঈদযাত্রা নিশ্চিত করতে সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কঠোর নজরদারি বজায় রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। যার থেকে যে পরিমাণ টাকা বেশি নিচ্ছে, ইনস্ট্যান্ট গাড়িতে সেটা ফেরত দিয়ে আমরা গাড়িটা মুভ করাই দিচ্ছি। না হলে এই বিপুল পরিমাণ যাত্রীদের যাওয়ার টাইমটা যদি এলোমেলো হয়ে যায়, দেখা যাবে পরবর্তী পিছনের বাস এবং অন্যান্যগুলো আরও জটিলতার সৃষ্টি হবে। আমরা আসলে এই যে ব্যানারটা ডাবল ভাড়া নিচ্ছে তাদের বিরুদ্ধে আমরা জরিমানা করব, কিন্তু আমরা কাউন্টারে যে আসলে তাদের লোকজনকে খুঁজে পাইনি, তারা অলরেডি সবাই পালিয়ে চলে গেছে। ওদেরকে ধরে আনার জন্য যদি আমরা ওদেরকে নিয়ে আসতে পারি, ইনশাল্লাহ নিয়ে আসতে পারবো, আমরা তার মধ্যে ব্যবস্থা নেব। ঈদ আনন্দ ভাগাভাগি করতে নারীর টানে বাড়ি ফিরছেন মানুষ, আর সেই যাত্রা যেন ভোগান্তির না হয়ে স্বস্তির হয়, সেটাই ঘরমুখ মানুষের প্রত্যাশা। শবনম অবনী, মাই টিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে গাজীপুরের কোনাবাড়ি থেকে মহাসড়ক পরিস্থিতির খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী চঞ্চল খান। চঞ্চল, আপনি নিশ্চয়ই শুনছেন আমাকে। দরজায় কড়া নাড়ছে ঈদ, বাড়ি ফিরছে মানুষ, তো মহাসড়কে এই মুহূর্তে আপনি কেমন পরিস্থিতি দেখছেন আমাদেরকে জানাবেন। আপনি যেমনটি জানতে চেয়েছেন, আসলে আর একদিন পরেই কিন্তু ঈদুল আজহা, শেষ মুহূর্তে মানুষ বাড়ি ফিরছে। আমরা দেখেছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সকাল থেকে কিন্তু মানুষের যে উপচে পড়া ভিড় সেটি লক্ষ্য করেছে, এবং
মানুষ যে বাড়ি যাচ্ছে সেটির যে দীর্ঘ সারি ছিল সারা দিনভর ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, সেটি আমরা দেখেছি। এই মুহূর্তে গাজীপুরের চান্দনা চৌরাস্তার যে সর্বশেষ পরিস্থিতি তা যদি জানাতে চাই, তাহলে মানুষ এবং গণপরিবহনের সংখ্যা কিন্তু তুলনামূলকভাবে কিছুটা কমেছে। অর্থাৎ সারা দিনভর যে মানুষের চাপ ছিল, অর্থাৎ গণপরিবহনের চাপ ছিল, সেই চাপটা কিন্তু এখন তুলনামূলকভাবে অনেকটাই কম। অর্থাৎ ঢাকা থেকে যেসব পরিবহন উত্তরবঙ্গে চলে যাচ্ছে তার কিছুটা কিন্তু সংখ্যা কমেছে। অর্থাৎ গণপরিবহনের সংখ্যা কমলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে মানুষের উপস্থিতি কিন্তু রয়েছে গাজীপুর চৌরাস্তা এবং আশেপাশে। অর্থাৎ আজকেই কিন্তু শিল্প প্রতিষ্ঠান ছুটি হয়েছে এবং তারপর থেকে কিন্তু মানুষ মহাসড়কে চলে এসেছে বাড়ি যাওয়ার জন্য। একটা বিষয় স্পষ্ট যে যারা বাড়ি যাবে তারা অভিযোগ বারবার করে আসছে যে আসলে ভাড়া 1 গুণ 2 গুণ 3 গুণ বেশি ভাড়া নিচ্ছে, সেই অভিযোগ কিন্তু থেকে যাচ্ছে। এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে যে বিষয়টি বলা হচ্ছে বারবার, আসলেই তাদের তদারকির জন্য 18 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু রয়েছে এই বিষয়গুলো তদারকি করার জন্য। তো সব কিছু মিলিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এখনও কিন্তু গাড়ির চাপ কিছুটা রয়েছে, তবে সারাদিনের তুলনায় অনেকটাই কম। তো ফৌজিয়া, গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে এই ছিল আমার কাছে ঈদযাত্রার সর্বশেষ খবর। আপনাকে ধন্যবাদ। দর্শক, গাজীপুরের কোনাবাড়ি থেকে মহাসড়ক পরিস্থিতির খবর জানাতে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী চঞ্চল খান। এবার ঈদকে সামনে রেখে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঘরমুখে মানুষের চাপ বেড়েছে কয়েক গুণ। বিশেষ করে গাজীপুরের চন্দ্রাত্রী মোড়, মৌচাক, গোড়াই ও কালিয়াকৈরে অংশে থেমে থেমে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। অতিরিক্ত যানবাহনের চাপ, বিভিন্ন স্থানে গাড়ি বিকল হয় এবং ধীরগতির কারণে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যান চলাচল ব্যাহত হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েছে নারী, শিশু ও বৃদ্ধ যাত্রীরা। অনেকে নির্ধারিত সময়ের চেয়ে কয়েক গুণ বেশি সময় নিয়ে গন্তব্যে পৌঁছাচ্ছেন। তীব্র গরম ও যানজটের কারণে যাত্রীদের দুর্ভোগ আরও বাড়ছে। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহাসড়কে কাজ করছে হাইওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। মঙ্গলবার বিকাল 4টার পর থেকে মহাসড়কের উভয়মুখী সড়কে জামালদি মেঘনা সেতু এলাকা থেকে প্রায় 8 কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয়েছে। হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার টিপুরদি এলাকায় চৈতি গার্মেন্টসের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেন। এর প্রভাব পড়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশেও। সড়কে কোনো ধরনের দুর্বৃত্তায়ন বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সকালে রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। মন্ত্রী আরও বলেন, এরপরও কেউ যদি ভাড়া বেশি নিয়ে থাকে সেক্ষেত্রে সুনির্দিষ্ট অভিযোগ দেওয়া হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে আপনারা ক্যামেরাটা ছেড়ে যাত্রী বেশি একটু যান, গিয়ে যে চেয়েছে তাকে তার কাছে অবস্থান করেন। আমাদের এখানে যে সমস্ত আপনার টিম আছে, কন্ট্রোল রুম আছে, একটা ফোন দেন। আমাদের সেন্ট্রাল কন্ট্রোল রুমে 10টা মোবাইল নাম্বার দেওয়া আছে, সেন্ড দেন। আপনি হটলাইন আছে, মোবাইল মেসেজ করেন অথবা কল দেন, আর আমরা তো আছি। জানলে ব্যবস্থা নেওয়া যাবে। আড়ালে আবডালে দুর্বৃত্ত আছে, আমি অস্বীকার করি না, তারা চেষ্টা করবে, এটাও অনেক সময় ঘটে, কিন্তু প্রশ্রয় নাই। আমরা চেষ্টা করছি সর্বাত্মকভাবে আপনাদের সহযোগিতা। দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে কাল বৈশাখী ঝড়, বৈরী আবহাওয়া ও পদ্মায় তীব্র স্রোতের কারণে প্রায় 1 ঘন্টা ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ছিল। সকাল 11টার দিকে চলাচল বন্ধ ঘোষণা করা হয়। পরে আবহাওয়া স্বাভাবিক হলে দুপুর 12টা থেকে ফেরি লঞ্চ চলাচল পুনরায় শুরু হয়। এতে এই যাত্রায় ঘরমুখ যাত্রী ও পশুবাহী ট্রাক চালকদের দুর্ভোগ বেড়ে যায়। বর্তমানে নৌরুটে 15টি ফেরি ও 20টি লঞ্চ চলাচল করছে। আর বেলা বাড়ার সাথে সাথে নারীর টানে বাড়ি ফেরা মানুষের চাপ বেড়েছে দৌলতদিয়া ঘাটে। আর ঈদ যাত্রায় যাত্রীদের নিরাপত্তায় তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। দর্শক, এই মুহূর্তে দৌলতদিয়া ফেরিঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মমিন শেখ। মমিন, বৈরী আবহাওয়ায় দিনে ঘাট বন্ধ রাখা হয়েছে, তো এখন পরিস্থিতি কেমন দেখছেন সেখানে আমাদেরকে জানান। ধন্যবাদ ফজিয়া। আমি এই মুহূর্তে আছি দেশের গুরুত্বপূর্ণ
রোড, দৌলতদিয়া পাটুরিয়া, দৌলতদিয়া প্রান্তের দৌলতদিয়া ঘাট টার্মিনালে। ফজিয়া, আমি যদি এখনকার চিত্র বলি তাহলে এই টার্মিনাল জুড়ে যাত্রীরা কিন্তু রয়েছে। যাত্রীদের আমরা দেখেছি যে বিকেলের পর থেকে এই চাপ বেড়েছে, উপচে পড়া ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। নারীর টানে বাড়ি ফিরছে মানুষ, বিশেষ করে গার্মেন্ট ছুটির পর থেকেই এই দৌলতদিয়া ফেরিঘাট ও লঞ্চ ঘাটে যাত্রীদের ভিড় আমরা বিশেষভাবে দেখতে পেয়েছি। ফজিয়া, আমি আপনাকে জানিয়ে রাখি যে এই বৈরী আবহাওয়ার কারণে কিন্তু আজ প্রায় 1 ঘন্টা ফেরি চলাচল ও লঞ্চ চলাচল বন্ধ ছিল। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ অর্থাৎ লঞ্চ ঘাট কর্তৃপক্ষ এবং বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ অর্থাৎ ফেরিঘাট কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে কালবৈশাখী ঝড় বা বৈরী আবহাওয়া যে কোনো সময় হলেই, প্রাকৃতিক দুর্যোগ যে কোনো সময় সম্ভাবনা দেখা দিলেই তারা ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রাখবে আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা এই টার্মিনালের দেখেছি যে যাত্রীরা নির্বিঘ্নে ঈদ উৎসব করার জন্য তারা বাড়ি ফিরছেন এবং এই যাত্রীদের কথা ভেবে কঠোর নিরাপত্তা দিয়ে যাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী। আমরা টার্মিনাল এলাকায় আমরা দেখেছি পুলিশ এবং পুলিশ বিশেষ বাহিনী সহ বাহিনী মোতায়েন রয়েছে, যেন যাত্রীদের কোনো রকম কোনো সমস্যা মধ্যে যেন না পড়ে সেই লক্ষ্যে বিশেষভাবে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী গুরুত্ব দিয়েছেন। এবং এই ছিল আমার কাছে এখন পর্যন্ত মমিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, দৌলতদিয়া ফেরিঘাট থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মমিন শেখ। পবিত্র ঈদুল আজহা কেন্দ্র করে সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা এখন পর্যন্ত কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আহসান হাবিব পলাশ। তবে কোনো শঙ্কা বা হুমকি না থাকলেও যে কোনো পরিস্থিতি মোকাবিলায় র্যাবের বিশেষ নিরাপত্তা প্রস্তুতি রয়েছে বলে আশ্বস্ত করেন তিনি। সকালে জাতীয় ঈদগাহ ময়দানে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে র্যাব ডিজি এসব কথা বলেন। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। পবিত্র ঈদুল আজহা সামনে রেখে রাজধানীসহ সারা দেশে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এখন পর্যন্ত কোনো ধরনের হুমকি না থাকলেও যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে র্যাব। জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে গিয়ে এমনটাই জানান র্যাব মহাপরিচালক। ঈদের প্রধান জামাত, পশুরহাট, বাস টার্মিনাল থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সব স্থানে বাড়ানো হয়েছে নজরদারি, বসানো হয়েছে মোবাইল চেকপোস্ট। রাজধানীসহ সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে চলছে বিশেষ নিরাপত্তা কার্যক্রম। প্রধান ঈদের জামাতের নিরাপত্তা রক্ষায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল চেকপোস্ট স্থাপনের মাধ্যমে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং দেশব্যাপী বিভিন্ন জায়গায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে চেকপোস্ট স্থাপন করে তল্লাশির মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কোরবানির পশুর হাটে জাল টাকা প্রতিরোধে প্রস্তুত রাখা হয়েছে বিশেষ সরঞ্জাম। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ঠেকাতে সক্রিয় রয়েছে র্যাবের সাইবার ইউনিট। কোরবানির পশুর হাটে ক্রেতাদের ভোগান্তি রোধে বিভিন্ন র্যাবের নজরদারি অব্যাহত রয়েছে। জাল টাকা প্রতিরোধ এবং শনাক্তে প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখা সহ জাল টাকা প্রস্তুতকারীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান অব্যাহত রয়েছে। বান্দরবানে কেএনএফ ইস্যুতে নজরদারি অব্যাহত রয়েছে বলেও জানায় র্যাব। সংস্থাটি বলছে, জনগণের নিরাপত্তা ও নির্বিঘ্ন ঈদ উদযাপন নিশ্চিত করতে মাঠে রয়েছে তাদের সব ইউনিট। ইয়াসিন বাহিনী আমাদের চেয়ে শক্তিশালী হয়েছে এটা ভাবার কোনো সুযোগ নাই। তারা অতর্কিত কাজটা করেছে এবং আমার মনে হয় আমাদের কিছুটা দুর্বলতা ছিল, এটা অস্বীকার করার উপায় নেই। আমরা হয়তো তাদের কার্যক্রমটা সেই লেভেলের মনিটরিংটা করতে পারিনি, তবে আমাদেরকে ওভারপাওয়ার করার মতো শক্তি তাদের নাই। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। র্যাব ও পুলিশের উপর হামলার ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, সীমান্তে কোনো ধরনের সমস্যা হলে পতাকা বৈঠকের মাধ্যমে তা সমাধান করা হবে। এই যাত্রা নিরাপদ করতে সর্বসাধারণের ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় চালকরা সচেতন হলে দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে। পুলিশ সদর দপ্তরের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সালাউদ্দিন আহমেদ। সার্বক্ষণিক মনিটরিংয়ের আওতায় আনা হয়েছে। তার সাথে পশুর হাটগুলো দুর্ঘটনা সংখ্যা বিগত সময়ের তুলনায় আল্লাহর রহমতে অনেক কম। যদি যাত্রীরা নিজেরা সচেতন থাকে তাহলে এই দুর্ঘটনা এড়ানো সম্ভব।
সাবেক অন্তর্বর্তী সরকারের কিচেন ক্যাবিনেট সদস্য ছিলেন না বলে মন্তব্য করেছেন সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মঙ্গলবার এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, তিনি কিচেন ক্যাবিনেটের সদস্য ছিলেন না। সাবেক উপদেষ্টা তৌহিদ হোসেনের একটি সাক্ষাৎকারে কিচেন ক্যাবিনেট বিষয়টি আলোচনায় আসে। সংবাদ সম্মেলনে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির বিষয়ে নিজের সংশ্লিষ্টতাও অস্বীকার করেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, চুক্তির বিষয়ে এনসিপির সঙ্গেও কোনো আলোচনা হয়নি। বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী ও তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বিএনপির পরামর্শে অন্তর্বর্তীকালীন সরকারের উপর দায় চাপাতে নির্বাচনের 3 দিন আগে চুক্তিটি করেন। এই চুক্তি বিএনপি করিয়েছে। না, এটা আমিও বলেছি যে কিচেন ক্যাবিনেট ছিল, কিন্তু আমি সেটার সদস্য ছিলাম না। তো এখন তো আবার শুনছি যে কিচেন ক্যাবিনেটেও সব সিদ্ধান্ত হতো না, খলিল সাহেব একাই নাকি ওই চুক্তি করে ফেলতেন। কালকে আমি একটা নিউজ দেখলাম যে ফাজুল কবির খান তিনি বলছেন চুক্তির বিষয়ে তিনিও জানেন না, আসিফ নজরুল স্যারও বলছেন তিনিও জানেন না। শুধু বাণিজ্যমন্ত্রী আর বর্তমান বিএনপির পররাষ্ট্রমন্ত্রী তারা জানতেন, তারা করেছেন। তো আসলে স্পষ্টতা নাই আর কি, কোথায় কোন সিদ্ধান্ত কীভাবে। তীব্র ঝড় বৃষ্টিতে কিছুটা বিঘ্ন ঘটলেও ঢাকা থেকে দেশের দক্ষিণাঞ্চলে নৌযাত্রা চাপ বেড়েছে শেষ মুহূর্তে। ঈদকে ঘিরে সকাল থেকে ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে লঞ্চ টার্মিনালে। দুপুরের দিকে বৈরী আবহাওয়ার কারণে বিআইডব্লিউটিএ এর ঘোষণা অনুযায়ী প্রায় 1 ঘন্টা লঞ্চ চলাচল বন্ধ ছিল। এবার লঞ্চ টার্মিনালগুলোতে যাত্রীদের নিরাপত্তা আইনশৃঙ্খলা বাহিনী বেশ তৎপর ছিল এবং বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ না থাকায় যাত্রীদের মাঝে স্বস্তি দেখা যায়। এ নিয়ে আরও জানাচ্ছেন সাদিয়া হক মৌ। ঈদকে ঘিরে লঞ্চ টার্মিনালে সকাল থেকেই পরিবারসহ যাত্রীদের ভিড় বাড়তে দেখা যায়। এই নিয়ে যাত্রীদের মাঝে বেশ উচ্ছ্বাস ছিল। আর এই জন্য এবার যেহেতু নানু বাড়ি ঈদ করতে যাচ্ছে, এই জন্য মূলত লঞ্চের এক্সপিরিয়েন্স ওদের নিচ্ছি এবং আমাদের খুবই ভালো লাগতেছে। লঞ্চে গেলে অনেক ভালো লাগে। হ্যাঁ, এবার আমি দাদু বাড়ি যাচ্ছি। আমি লঞ্চে যখন যাই আমার নদী ভালো লাগে অনেক। অনেক ভালো লাগতেছে। নানু বাড়ি স্কুল ছুটি হয়েছে শনিবার। তবে এবার যাত্রীদের মাঝে বাড়তি ভাড়া আদায়ের কোনো অভিযোগ ছিল না। না, বাড়তি ভাড়া নেয় নাই, ন্যায্য ভাড়াই নিতেছে, যেটা ন্যায্য সেটাই নিতেছে। এবারে সদরঘাট হক্কার মুক্ত রাখা হয়েছে এবং যাত্রী নিরাপত্তায় সরকারের নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী বেশ তৎপর ছিল। প্রশাসনের সব বাহিনী হাঁটা চলার ভিতরেই আছে, মানে হকার নাই, মানে হকার টোটালি মানে ঘাটে নেই। ঈদের আর মাত্র 1 দিন বাকি, তাই তো পরিবারের সাথে ঈদ উদযাপন করতে দক্ষিণ অঞ্চলের মানুষ সকাল থেকে ভিড় করছেন লঞ্চ টার্মিনালগুলোতে। যদিও পদ্মা সেতু হবার পর বিভিন্ন রুটের লঞ্চ সংখ্যা কমেছে, যদিও লঞ্চ কর্তৃপক্ষ ঈদ উপলক্ষে বাড়িয়েছে বেশ কিছু লঞ্চ। এবার আইনশৃঙ্খলা বাহিনী বেশ তৎপর রয়েছে বলে স্বস্তি বিরাজ করছে লঞ্চ যাত্রীদের এবং বাড়তি ভাড়া আদায়ের নেই কোনো অভিযোগ। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। তালিকা অনুযায়ী জুলাই শহীদ যোদ্ধার প্রতিটি পরিবারের পাশে দাঁড়াবে জামায়াত। ঈদ উপলক্ষে দলের পক্ষ থেকে উপহার পৌঁছে দেওয়ার কথা জানিয়েছেন মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এমপি। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে সাধারণ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, দেশের যে কোনো প্রয়োজনে কিংবা দুর্ঘটনায় সবার আগে জামায়াত ইসলামী দলের নেতাকর্মীরা এগিয়ে আসে এবং এই দলের নির্দিষ্ট বাজেট রাখা হয় সুবিধা বঞ্চিত বস্তিবাসী ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তারই অংশ হিসেবে আজ প্রান্তিক সাধারণ পর্যায়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ সময় জামায়াত ইসলামের কেন্দ্রীয় ও মহানগরী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জামায়াত ইসলামী সুখী সমৃদ্ধশালী বসবাসযোগ্য মানবিক। জামায়াত ইসলামী সুখী সমৃদ্ধশালী বসবাসযোগ্য মানবিক নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়। বাংলাদেশ জামায়াত ইসলামী তার প্রতিষ্ঠা লগ্ন থেকে 4 দফা কর্মসূচির ভিত্তিতে আমরা কাজ করে আসছি এবং এই 4 দফার অন্যতম একটি দফা হচ্ছে সমাজ সংস্কার এবং সমাজ সেবামূলক কার্যক্রম পরিচালনা করা। দর্শক, এই ছিল এখনকার রাতের সংবাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।